আমাদের পরীক্ষায় যে সকল প্রশ্ন আসতে পারে ওই ক্যাটাগরির আমরা আজকের ক্লাসে 30 MCQ অর্থাৎ 30টা বাছাইকৃত এমসিকিউ আজকের ক্লাসে সমাধান করব। আজকে আমরা ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব আমাদের ডিপ্লোমা এডমিশন টেস্টের সামনে যে ডিপ্লোমা এডমিশন টেস্টটা হবে। আসসালামু আলাইকুম। পপুলারিটির শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সেই পরীক্ষাটাকে সামনে রেখে আমাদের যে ডাইজেস্ট বইটা আছে সেই ডাইজেস্ট বই থেকে কোন কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষা আসতেই পারে, না আসলেই নয়, সেই সকল প্রশ্নগুলো নিয়ে আমরা আজকের ক্লাসে কথা বলবো। এবং এই প্রশ্নগুলা একদম আমাদের যে পরীক্ষা কাঠামোতে যেভাবে প্রশ্ন হয়, ম্যাথ থেকে যে সকল প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, তো সেই সকল প্রশ্নগুলো কিন্তু আমরা আজকের ক্লাসে খুব ভালো করে ব্যাখ্যা সহ আলোচনা করব, যাতে প্রত্যেকটা শিক্ষার্থী আজকের এই ক্লাসটি করার মাধ্যমে অনুধাবন করতে পারে যে আসলে আমাদের পরীক্ষার মধ্যে কোন ক্যাটাগরির প্রশ্নগুলো থাকতে পারে। এই ক্লাসটি খুব ভালো একটা ক্লাস হতে যাচ্ছে, স্পেশাল একটা লাইভ ক্লাস, সুপার সাজেশন বেসড বলা চলে। আমাদের পরীক্ষায় যে সকল প্রশ্ন আসতে পারে ওই ক্যাটাগরির আমরা আজকের ক্লাসে 30 MCQ অর্থাৎ 30টা বাছাইকৃত এমসিকিউ আজকের ক্লাসে সমাধান করব। সো বলা যায় এখান থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন আপনি আপনার পরীক্ষায় কমন পেতে পারেন, এটা একটা গ্যারান্টি দেওয়া যায়। আচ্ছা, আর আমরা আজকের এই যে আমাদের স্লাইড গুলো সাজিয়েছি, তো এই প্রত্যেকটা স্লাইডই হচ্ছে আমাদের যে ডাইজেস্ট বইটা আছে সেই ডাইজেস্ট বেসিসে আমরা এই কোশ্চেন গুলো সাজিয়েছি এবং প্রত্যেকটা কোশ্চেনে আমরা খুব সুন্দর করে আলোচনা করবো আজকের ক্লাস। এই ক্যাটাগরি কোশ্চেন গুলো কিন্তু আমাদের ডাইজেস্টে দেওয়া আছে। So, আপনি যদি আমাদের ডাইজেস্টটা খুব ভালো করে পড়াশোনা করেন, আপনারা আশা করি 100% প্রিপারেশন হয়ে যাবে। আর যারা এখনো ডাইজেস্ট পান নাই বা ডাইজেস্টের ইচ্ছা আছে যেন আমি ডাইজেস্ট পেতে চাই, সো তাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত সুযোগ চলতেছে। আপনারা চাইলে আমাদের কোর্সে যুক্ত হয়ে একদম ফ্রিতে এই ডাইজেস্ট বইটা পেতে পারেন। সো ডাইজেস্টটা খুবই ছোট বই এবং কম্প্যাক্ট একটা প্যাকেজ বলা চলে। আপনি পড়লেই এখান থেকে ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন, যার উপর বেস করে আপনি ভালো এক্সাম দিতে পারেন এবং আপনাদের স্বপ্ন ভালো একটা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার, ভালো একটা টেকনোলজিতে পড়ার, তো সেই স্বপ্ন কিন্তু আপনি সফল করতে পারবেন। ঠিক আছে, সো চলুন আমরা শুরু করি। প্রথম যে কোশ্চেনটা সবাই একটু বলতে হবে, স্যার এটা কি ধরনের সংখ্যা? এখানে একটা কোশ্চেন দেখতে পাচ্ছেন আপনারা। কোশ্চেনটা হচ্ছে কত? √12/√3। আচ্ছা, সবাইকে কিন্তু দ্রুত আনসার করতে হবে এবং আনসারটা খাতায় লিখতে হবে স্যার। ঠিক আছে, আনসারটা কি করতে হবে? খাতায় লিখতে হবে। সবাইকে দ্রুত আনসার করতে হবে এবং আনসারটা খাতায় লিখতে হবে। ঠিক আছে, তো এটা কি ধরনের সংখ্যা হইতে পারে? জাজ করেন। অপশনে আছে মূলদ সংখ্যা আছে, মৌলিক আছে, অমূলত আছে, ভগ্নাংশ আছে। ঠিক আছে, সেটা কি হইতে পারে স্যার? এখন একটু খেয়াল করে দেখেন, এখন আমরা আনসারের মধ্যে চলে যাচ্ছি। স্যার একটু খেয়াল করেন, আমরা 12কে কি লিখতে পারি স্যার? 3 × 4। বলেন ঠিক কিনা? লিখতে পারি? এটা একটু ট্রিকি কোশ্চেন, হ্যাঁ। তো এখন আপনি যদি রুট করেন তাহলে 3 কে রুট করলে হবে √3, আর 4 কে যদি রুট করেন তাহলে হবে 2, আর নিচে একটা √3 আছে। এখন আপনি √3 আর √3 কেটে দিলে থাকতেছে কত স্যার? 2। এখন বলেন তো এই দুইটা কি সংখ্যা? এই দুইটা কি সংখ্যা স্যার? দুইটা অবভিয়াসলি একটা মূলদ সংখ্যা। দুইটা কি স্যার? মূলদ সংখ্যা। তাহলে আমরা এখানে আনসারটা দিতে পারি কি, যে কোন নাম্বারটা? এটা হবে একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, তো আশা করি যারা মূলদ সংখ্যা বলেছে তাদের উত্তরটা হয়েছে। ঠিক আছে, তো এটার আনসারটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। 1 নম্বর শেষ। এখন অমূলদ কারে কয় স্যার? যেটাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি না। যেটাকে আমরা p/q আকারে যেটাকে প্রকাশ করা যায় না সেটা অমূলদ। মৌলিক সংখ্যা আমরা চিনি সবাই, মৌলিক হচ্ছে যার উৎপাদক হচ্ছে কি 1 এবং ওই সংখ্যা, এছাড়া অন্য কোনো উৎপাদক নাই বা এছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা তাকে ভাগ করা যায় না, সেটাই মৌলিক। আর ভগ্নাংশ তো স্যার আমরা চিনি। তারপরে আসেন 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনের মধ্যে বলা হয়েছে যে দুইটা সেট এ এবং বি, দুইটা সেট এ এবং বি, তো এই এ এবং বি এর মধ্যে যদি আপনি ইন্টারসেকশন করেন এ এবং বি, এই দুটোর মধ্যে ইন্টারসেকশন করার পর আপনি কি পাইছেন? ফাঁকা সেট পেয়েছেন, তাই না? এটাকে আমরা কি বলি স্যার? এটাকে আমরা বলি ফাঁকা সেট। সো যদি এটা হয়ে থাকে, ফাঁকা সেটটা হয়ে থাকে, তাহলে এই এ এবং বি এই দুইটাকে আমরা কি বলবো? সার্বিক সেট বলবো, নিশ্চেদ সেট বলবো, নাকি সমতা, নাকি হচ্ছে পূরক সেট? বলেন, আমি বলে দিলাম এটা আনসারটা হবে সি। তো সবাই মিলে নিয়েন তাহলে। আচ্ছা, দুইটা প্রশ্ন আমাদের পড়া শেষ। কেন এটা নিশ্চিত হবে? যখন দেখেন দুইটা সেটের মধ্যে কোনো কমন উপাদান থাকবে না, এটা কি, এই যে এইটা কথা হচ্ছে ইন্টারসেকশন। তাহলে আপনি এ এবং বি এর মধ্যে যখন ইন্টারসেকশন করবেন, ছেদ সেট করবেন, তাই না? তখন কি হবে? তখন যদি দুইটার মধ্যে কোনো মিল উপাদান না পান,
তখন তারা পরস্পরের নিচের সেট, তাই না? সো আমরা বলতে পারি এটা আনসার হচ্ছে গ নম্বর। সার্বিক হচ্ছে কি ইউনিয়ন করা লাগে, এ ইউনিয়ন বি, এটা সার্বিক পূরক সেট তো আমরা বুঝি, সমতা সেট আমরা বুঝি। তারপরে স্যার এইটা 3 নাম্বারটা, সমস্যা 3 কি বলা হয়েছে স্যার, ভালো করে খেয়াল করেন। বলা হয়েছে কি যে এফ অফ এক্স সমান হচ্ছে এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান হলে এফ অফ মাইনাস ওয়ান এর মান কত। এখানে সরাসরি কি করব, যখনই কোনো ফাংশন দেওয়া থাকে আমাদের, সেই ফাংশনের ক্ষেত্রে আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে স্যার, আমাকে এফ অফ মাইনাস ওয়ান এর মান বের করতে বলছে, অর্থাৎ ফাংশন অফ মাইনাস ওয়ান। দ্যাট মিনস আমি এক্স এর স্থলে মাইনাস ওয়ান বসাবো এই জায়গাতে। উপরে মাইনাস ওয়ান, নিচে মাইনাস ওয়ান প্লাস ওয়ান। স্যার উপরে হয় -2, নিচে হয় কত স্যার, 0। তাহলে এই ফরম্যাটটার নাম কি বলেন তো স্যার? এখন দেখেন আমি কিন্তু এখানে সমাধান করে দিয়েছি, যে এক্স এর ভ্যালুটা বসাইছেন, -1 বসানোর পরে আমরা এই ফরম্যাটটা পাইছি। দেখেন যদি উপরে 0 থাকতো, 0/-2 হইতো, তাহলে এটাকে সমান আপনি 0 লিখতে পারতেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখনই নিচে 0 তখন সেটা অবভিয়াসলি অসংজ্ঞায়িত। এটা বিজ্ঞান জানে না এটার মানটা কত, ঠিক আছে? এই জন্য এটাকে কি বলা হয়, অসংজ্ঞায়িত বলা হয়। কারণ 0 দ্বারা কাউকে ভাগ করা যায় না, 0 দ্বারা আপনি কাউকে কি করতে পারবেন না, ভাগ করতে পারবেন না। 0 দ্বারা যেহেতু কাউকে ভাগ করতে পারবেন না, সেজন্য তার ভ্যালুটা হচ্ছে অসংজ্ঞায়িত। সেটার কারেক্ট আনসারটা হবে ছোট গ নাম্বার, অসংজ্ঞায়িত। এটা একদম সহজ একটা কোশ্চেন। কি বলছে স্যার, নাম্বার অফ এ সমান 5, নাম্বার অফ বি সমান হচ্ছে 4, এবং নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে 2। তাহলে এ ইউনিয়ন বি সমান কত? এ ইউনিয়ন বি বের করার একটা সূত্র জানি, নাম্বার অফ এ ইউনিয়ন বি, এটা বের করার একটা সূত্র আছে। কি সূত্র? নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে নাম্বার অফ এ, এটার মান দেখেন দেওয়া আছে 5। এটা কত স্যার? এটা হচ্ছে 4। এটা কত স্যার? এটা হচ্ছে 2। কত হয়েছে? 4 আর 5 মিলে হয়েছে 9, বাদ দেন 2, তাহলে থাকে কত স্যার? 7। তাহলে এটা আনসার হচ্ছে কত? 7। আমি আপনাদের কাছে একটা কোশ্চেন জিজ্ঞেস করি স্যার, এ ইউনিয়ন বি এবং নাম্বার অফ এ ইউনিয়ন বি এদের মধ্যে পার্থক্য কি বুঝেন কেউ? যে এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা কি বোঝায়? আগে যখন এন লিখেন, নাম্বার লিখেন, তখন এটা দ্বারা কি বোঝায়, দুটোর মধ্যে তফাৎটা কত? এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। এটা তো আপনারা সকলে জানেন। এটা হচ্ছে কি স্যার, এই দুটো সেটের মধ্যে যত কমন উপাদানগুলো আছে সেই কমন উপাদানগুলো লিখবেন, তাই না? অর্থাৎ এই দুটোর মধ্যে কমন আনকমন যত উপাদান আছে সবগুলো উপাদান নিয়ে যে সেটটা গঠিত হবে, সেই সেটটাই হচ্ছে কি স্যার আমাদের এ ইউনিয়ন বি, তাই তো? আচ্ছা, আর এটা দ্বারা আসলে প্রকাশ করা হচ্ছে এ ইউনিয়ন বি এর মধ্যে কয়টা উপাদান আছে, নাম্বার অফ এ ইউনিয়ন বি, তার উপাদান সংখ্যা কত, এটা প্রকাশ করে। উপাদান না উপসেট না স্যার, এটাকে উপসেট বলে না, এটা দ্বারা সরাসরি বোঝায় যে এটার আসলে সংখ্যা কত, এটার মধ্যে উপাদান কয়টা আছে, এটার মধ্যে উপাদান আছে কয়টা, এটা প্রকাশ করে। ঠিক আছে, নাম্বার অফ এ ইউনিয়ন বি এটা দ্বারা কি ইন্ডিকেট করে স্যার, এটা হচ্ছে কয়টা উপাদান আছে। সাপোজ মনে করেন যদি এইখানে এরকম থাকলো এ ইউনিয়ন বি এর মান ধরেন 1 2 3 4 আপনি পেলেন, তাহলে আমরা লিখতাম নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান হচ্ছে 4, কারণ এখানে উপাদান কয়টা আছে স্যার, 4টা। সেই জন্য আমরা লিখতাম নাম্বার অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে, এটা দ্বারা উপাদান সংখ্যা ইন্ডিকেট করে, এটা দ্বারা উপাদান সংখ্যা ইন্ডিকেট করে। তারপরে আসেন স্যার আমরা এই কোশ্চেনটা দেখি, এক্স প্লাস 1/x সমান হচ্ছে 2, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত? এটার আনসার আশা করি সবাই বলতে পারবেন। আমি যদি বলে দিই, এখানে আপনার এক্স প্লাস 1/x দেওয়া আছে, এক্স প্লাস 1/x দেওয়া আছে। সো এই যে এক্স প্লাস 1/x সমান হচ্ছে আমাদের কত, 2। এটাকে আমি যদি বর্গ করে দেই তাহলে আমি মানটা পেয়ে যাব। এখানে হবে এক্স স্কোয়ার প্লাস 2 a বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে কত, 4। 2 এর উপরে স্কোয়ার করলে কত হয় স্যার, 4। আর এই পাশে এক্স স্কোয়ার, এটা কাটা, তাহলে এখানে শুধু 2 থাকে, আর এখানে থাকে কত, 1/x স্কোয়ার সমান 4। এখন এই 2টার এই পাশে নিয়ে যাবেন, তাহলে হয়ে গেছে। তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 4 - 2, দ্যাট মিনস 2। আনসারটা কত হবে, 2, ক নাম্বারটা?
এটার আনসারটা কত হবে স্যার? ক নাম্বার, মানে 2 হবে এটার আনসার। কেন আমি বলি স্যার, কেন তার পিছনে কারণটা বলি স্যার, কারণটা হচ্ছে আপনি তো প্রথমত বড় করেন, তাহলে 2 এর বড় কত? 4। আর এখানে প্লাস আছে, এখানে একটা 2 আসবে, এই যে দেখেন একটা 2 আসছিল। তো এই 4 থেকে 2 বাদ দিলে কত থাকে? 2 থাকে। এটা প্রশ্নের মধ্যেই বলা যায়, যদি আপনার এই অঙ্কগুলোর প্রতি প্র্যাকটিসটা ভালো থাকে আপনি অনায়াসেই বলতে পারবেন। এরপর আমরা, এটা তো সূত্র, এটা বলতে হবে স্যার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কত? স্যার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কত? সূত্রগুলো তো আশা করি মাথায় আছে নাকি? সূত্রগুলো একটু লিখে দিই। এ কিউব মাইনাস বি কিউব, এটা সূত্র আছে দুইটা। এটা কয়টা সূত্র আছে স্যার? দুইটা। উৎপাদকের সূত্রটা হচ্ছে, উৎপাদকের, এটা হচ্ছে উৎপাদকের এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু উৎপাদকের সূত্র। আর এ কিউব মাইনাস বি কিউব, এটার যদি আপনি মান নির্ণয়ের সূত্রের কথা বল, এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস। এখানে আমি কয়েকটা সূত্র লিখছি স্যার, একটু খেয়াল করেন, আমি এখানে কয়েকটা কি লিখছি? সূত্র লিখছি। এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র দেখেন, এটাও কিন্তু এ কিউব মাইনাস বি কিউবের, এটাও এ কিউব মাইনাস বি কিউবের। এটা হচ্ছে উৎপাদকের। আমাকে কি বলছে স্যার? মান নির্ণয়ের সূত্র লিখতে বলছে। সেটা হচ্ছে উৎপাদকের সূত্র। আর এটা কিসের স্যার? মান নির্ণয়ের। এটা হচ্ছে মান নির্ণয়ের। তাহলে দুইটাই কিন্তু অপশনে দেওয়া আছে, দেখেন স্যার, এটাও দেওয়া আছে, দুইটাই আমাদের অপশন আছে, এই যে দেখেন এটাও আছে, আবার এই দেখেন এরকমের দুইটা দেওয়া আছে এখানে। এখন আপনার যদি সূত্রটা ভালো করে মাথায় না থাকে, সূত্রটা যদি ভালো করে মাথায় না থাকে, তাহলে কিন্তু আপনি ক নাম্বার আর খ নাম্বারের মধ্যে যায় একটা প্যাচ লাগাবেন, যেখানে প্লাস হবে না মাইনাস হবে। দেখেন এখানে মাইনাস দেওয়া, এখানে প্লাস দেওয়া, তো আপনার একটা কনফিউশন সৃষ্টি হইতে পারে না? কনফিউশন সৃষ্টি হওয়া যাবে না। আর যখনই কনফিউশনে পড়বেন তখনই ভুল দাগাবেন। তো এটার আমি কিন্তু এখানে লিখে দিয়েছি, এটা কেন প্লাস হইলো স্যার জানেন? আপনি এটা মাথায় রাখেন। এটা মাথায় রাখার পরে এখন এই পার্টটা যদি এই পাশে নিয়ে আসেন, তাহলে তো এ কিউব মাইনাস বি কিউব থাকে। আর এটা এই পাশে আসতে বলে কি হবে? এখানে মাইনাস, এই পাশে গেলে প্লাস হয়ে গেল, তার মানে প্লাসের যেটা সেটাই আনসার। আনসার হবে এটার খ নম্বরটা। এটা খ নম্বরটা হবে এটার আনসার। সূচক লগারিদম থেকে আমরা একটা প্রশ্ন সলভ করতেছি, আর এখানে লগের একটা কোশ্চেন আছে। কি বলছে স্যার? 2 টু দি পাওয়ার x প্লাস 3 সমান 32 হইলে x এর মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, অপশন আছে 2, 4, 3, 5। ঠিক আছে, আচ্ছা এটা আমরা জানি সবাই, কেমনে বের করবো? 2 টু দি পাওয়ার x প্লাস 3 সমান হচ্ছে 32। তো 32 মানে কত? 32 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5। 2 টু কাইট, তাহলে x+3 সমান হচ্ছে 5। দ্যাট মিনস x ইজ ইকুয়াল টু 2। দ্যাট মিনস x এর মান হচ্ছে কত? 2। এটা হবে ক নাম্বারটা, এটার আনসারটা হবে 2 নাম্বার। কারণ এই যে এখানে মনে রাখবেন 5, এই দুইটা কাটে যাবে, তাহলে 3 ওই পাশে পাঠাই দিলে 5 তে 3 বাদ দিলে থাকে 2। এই প্রশ্নের মধ্যে আনসার লেখা যাবে, আলাদা আলাদা করে করার প্রয়োজন নাই। আর এটার ক্ষেত্রে আমি বলে দিয়েছিলাম, এই ধরনের প্রশ্ন যখনই পাবেন তখন এন্টি লক করবেন, প্রতিলক করবেন। কি করবেন স্যার? প্রতিলক, এন্টি লক করবেন। কেমনে? লকটা তুলে দিবেন, তারপর এই দুটো ইন্টারচেঞ্জ হবে। লক তুলে দেওয়ার পরে 25টা এই পাশে, 2টা এই পাশে, তাহলে 2 এই যে আসলো, আর 25টার এই পাশে পাঠাই দিলেন। এখন এই স্কোয়ারটা ওই পাশে গেলে কি হচ্ছে স্যার? স্কোয়ার ওই পাশে গেলে রুট হবে। তাহলে 25কে রুট করলে কত থাকে স্যার? 5 থাকে। আনসারটা হচ্ছে 5। এরপরে স্যার 9 নাম্বারটা, এই একটা ইকুয়েশন দেওয়া আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এই সমীকরণটার নিশ্চয়ক, এই সমীকরণটার নিশ্চয়ক নিচের কোনটা? অপশনের মধ্যে দেওয়া আছে বি স্কোয়ার প্লাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac, রুট ওভার সহ, রুট ওভার ছাড়া, 4ac মাইনাস বি স্কোয়ার। একটু বলেন তো স্যার এটার আনসারটা কি হবে? আর 10 নম্বর যেটা আছে সেটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে, এখান থেকে এক্স এর ভ্যালুটা কত হইতে পারে। এটা গ হবে, এটা আমাদের জানার কথাই, কারণ আমরা জানি এই যে একটা দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এই দ্বিঘাত সমীকরণটার নিশ্চয়ক বা বিধায়ক, মানে এই সমীকরণের মূলটা কেমন হবে সেটা যার উপর ডিপেন্ড করে সেটাই হচ্ছে নিশ্চয়ক বা বিধায়ক। সেই সমীকরণটার নিশ্চয়কের মান বের করার সূত্রটা হচ্ছে, আমরা যে কোনো মূল বের করার যে সূত্রটা জানি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ থেকে সরাসরি মূল নির্ণয় করার সূত্র। এখন মূলটা যে নির্ণয় করবেন, এই মূলটা টোটালি ডিপেন্ড করে কার উপরে স্যার? এই অংশটার উপরে, এই অংশটা। সেজন্য এটার নামই হচ্ছে কি স্যার? নিশ্চয়ক বা বিধায়ক। রুট ছাড়া হবে, কিন্তু শুধু হবে বি স্কোয়ার মাইনাস 4ac। এখন আপনাদের কনফিউশন থাকলে এ দেখেন এখানে রুট সহ দিছে, এখানে রুট ছাড়া দিছে, সো আপনি পরীক্ষার মধ্যে যে একটা টেনশনে পড়ে যেতে পারেন যে রুট সহ হবে না রুট ছাড়া হবে। তো আশা করি বুঝতে পারছেন এটা রুট ছাড়া হবে, তার মানে এটা আনসার। এরপরে এটার ক্ষেত্রে 10 নম্বর, 10 নম্বর কত হবে? 6 হবে, তাই না?
কেমনে 6 খেয়াল করেন, যদি এখানে স্কোয়ার করে দেন, স্কোয়ার করেন, তাহলে এখানে স্কোয়ার রুটে কাটা শুরু থাকবে 2x-3 আর এই পাশে থাকবে 9, 3 ওই পাশে পাঠান হবে 12, 2 দিয়ে কাটা দেন হবে 6। ঠিক আছে স্যার, এখানে কি বলছে দেখেন, সমকোণী, একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণগুলোর মান কত? একটা সমকোণী ত্রিভুজ বাট সেটা সমদ্বিবাহু, সমদ্বিবাহু একটা ত্রিভুজ, এই যে একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তো এখানে এটা তো 90 ডিগ্রি, একটা তো সমকোণ থাকবে আমরা জানি, যদি হয়ে থাকে তাহলে এই দুইটা কোণ কত হইতে পারে সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয়, তাহলে এই দুইটা কোণের ভ্যালু কত বলেন? এটা কারেক্ট আনসার। কেন কারেক্ট বলে দেই, সমদ্বিবাহু ত্রিভুজের একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা হচ্ছে সমান সমান বাহু ভূমির সাথে সমান সমান কোণ তৈরি করে। যদি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ আমরা চিন্তা করি, দ্যাট মিন্স অবভিয়াসলি এই বাহু আর এই বাহু সমান হবে। সমকোণী সমদ্বিবাহু বললেই আপনি বুঝবেন তার লম্ব ভূমি সমান, তাহলে এই লম্ব ভূমি দ্বারা যে কোণগুলা তৈরি করছে এই কোণগুলো অবশ্যই কি হবে, সমান হবে। এখন এটা তো 90, বাকি থাকে কত স্যার? ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180, এখান থেকে যদি 90 চলে যায়, তাহলে 90 যদি চলে যায় থাকে কত? আর 90 থাকে। তাহলে এখন দুইটাই যদি সমান হইতে হয় তাহলে অবশ্যই দুইটাকে কি হইতে হবে স্যার? 45 45 হইতে হবে, তাই না? এখানে আর বাকি একটাও কিন্তু সমান না, তাহলে সমান আছে কত? এইটা, এই জন্য এটা আনসার। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি হবে? তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর, বৃহত্তর, সমান, অর্ধেক, কোনটা স্যার? এটা আনসারটা হবে গ নাম্বারটা। আমরা সকলে জানি একটা ত্রিভুজের তিনটা বাহু থাকে, ওই তিনটার মধ্যে যে কোনো দুইটা বাহুর যোগফল, যে কোনো দুইটা বাহুর যোগফল 3 নাম্বার বাহু থেকে বড় হইতে হবে। এটা হচ্ছে ত্রিভুজ গঠনের একটা অন্যতম শর্ত, ত্রিভুজ গঠনের একটা অন্যতম শর্ত। এই শর্ত যদি কেউ ফুলফিল আপ না করে সেটা কখনোই ত্রিভুজ হইতে পারবে না। তো এটা থেকে আপনারা পরীক্ষার মধ্যে একটা এমসিকিউ পেতে পারেন যে নিচের কোনটি, কোন বাহুগুলো দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব। ঠিক আছে, এরকম টাইপের কোশ্চেন থাকতে পারে। এটা একটা রম্বস অঙ্কন করতে গেলে, একটা রম্বস আঁকতে হলে কয়টা উপাত্ত প্রয়োজন? এটা আমি বলবো না স্যার, এটা আপনারা বলবেন। একটা, দুইটা, তিনটা, চারটা, কয়টা লাগবে স্যার বলেন তো একটা রম্বস আঁকতে গেলে? এই যে আপনি একটা যদি রম্বস অঙ্কন করেন, একটা রম্বস যদি আঁকতে চান, এই যে রম্বস, অসংখ্য ধন্যবাদ যারা দুইটা বলতেছেন, তাদের সবারটাই কারেক্ট, তাদের সবারটাই কারেক্ট। কারণ একটা রম্বস আঁকতে হইলে মিনিমাম দুইটা উপাত্ত প্রয়োজন। কেন জানেন স্যার? কারণ এই যে রম্বস, এই রম্বসের যদি আপনাকে এই দুইটা কর্ণ দেওয়া থাকে, সর্বনিম্ন ধরেন এই দুইটা কর্ণ দেওয়া আছে, এই দুইটা কর্ণ দেওয়া থাকলে আপনি রম্বস আঁকতে পারবেন। রম্বসের দুইটা কর্ণ দেওয়া থাকলে আপনি কি আঁকতে পারবেন? রম্বসটা আঁকতে পারবেন। ঠিক আছে, অথবা মনে করেন যে রম্বসের যদি বাহু দেওয়া থাকে, একটা বাহু একটা কোণ, তাহলে আপনি রম্বস আঁকতে পারবেন। ঠিক আছে, আশা করি এটা সম্ভব। তাহলে দুইটা কর্ণ যদি দেওয়া থাকে রম্বস আঁকা সম্ভব, আর একটা বাহু আর হচ্ছে কোণ যদি দেওয়া থাকে তারপরেও কিন্তু আঁকা সম্ভব। তার মানে সর্বনিম্ন আমরা দুইটা পাচ্ছি, দুইটা লাগবে। তারপরে হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, 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 হ্যাঁ, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, এই যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের, কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের মধ্যে সম্পর্ক কি বলেন? হ্যাঁ, এটা খ নাম্বার হবে আনসার। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণটা, কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। যদি উল্টা করে বলি, বৃত্তস্থ কোণ, তাহলে বলতে হবে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। সো এই লাইনটা একটু ভালো করে খেয়াল রাখবেন যে ওইখানে কি বলছে, এখানে ভালো করে দেখবেন যে কোনটার কথা চাইছে, কেন্দ্রস্থ কোণের কথা বলছে না বৃত্তস্থ, যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের, এইটার বৃত্তস্থের কি স্যার? বৃত্তস্থের দ্বিগুণ। বাট যদি বলতো বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের, কেন্দ্রস্থ কোণের কার সাথে অন্তঃস্থ আছে? কার সাথে অন্তঃস্থ? বৃত্তস্থের সাথে থাকলে দ্বিগুণ, কেন্দ্রস্থের থাকলে অর্ধেক। সো এই লাইনগুলো একটু পরীক্ষার সময় নজর রাখতে হবে, কারণ এখানেই ভুল আমরা বেশি করব। ঠিক আছে, এখানে আমরা ভুলগুলা বেশি করব। এরপরে আমরা এটা একটু দেখি, হ্যাঁ, এরপর আমরা এটা একটু দেখি 15 এবং 16 নম্বরটা। অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি? এটা জানার কথা স্যার, এটা না পারার কিছু নাই। অর্ধবৃত্তস্থ কোণ মানে 90 ডিগ্রি। আর তারপরে এইটা স্যার বলেন তো,
টেন থিটা সমান √3 হইলে থিটা এর মান কত? টেন থিটা এর মান যদি √3 হয়, টেন থিটার মান কত? √3। তাহলে থিটার মান কত? আর এটা তো আমরা তো জানি যে একটা অর্ধবৃত্তস্থ কোণ, একটা অর্ধবৃত্তস্থ কোণ, ধরেন সাপোজ এই যে একটা বৃত্ত অঙ্কন করলাম, এই যে একটা বৃত্ত, এখন এখানে একটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে মনে করেন এটা ব্যাস নিয়ে এই যে একটা ব্যাস, এই ব্যাস চাপের সাথে যে কোণ তৈরি করলে এই কোণটা অবশ্যই কত হবে স্যার? 90 ডিগ্রি হবে। সো অর্ধবৃত্তস্থ কোণ অলওয়েজ 90 বা 100 থিটার মান কত হবে স্যার? 60 ডিগ্রি হবে, তাই না? কারণ আমরা সকলেই জানি যে টেন যে টেন থিটা সমান √3 লেখা আছে, তো এখানে টেন 60 মান হচ্ছে √3। টেন টেন কাইটা দিলেন, তাহলে এখানে থিটা সমান 60 থাকে, তাই না? দ্যাট ইজ ইউর আনসার, দ্যাট ইজ ইউর আনসার। ওকে। না স্যার, এটা 30 হবে না, কিন্তু পথের দিশারি এটা হবে কত? 60। 30 হচ্ছে 1/√2। 30 কত? 30 হচ্ছে 1/√2, সরি 1/√3। এই যে মানগুলা খেয়াল করেন, এটা 30, এটা 45, এটা 60। একটু নজরে রাখতে হবে আর কি আমাদের, ঠিক আছে? এটা না পারলে কচু গাছে যা ফাঁস দিতে হবে, তাই না? √1 মাইনাস কজ স্কয়ার থিটা, √1 মাইনাস কজ স্কয়ার থিটা, √1 মাইনাস কজ স্কয়ার থিটা, তাই তো? সো √1 মাইনাস কজ স্কয়ার থিটা, তো কজ স্কয়ার সমান কি জানি? 1 মাইনাস কজ স্কয়ার মানেই হচ্ছে সাইন স্কয়ার। তো এই যে স্কয়ার রুটে কাটা থাকবে কি? সাইন থিটা, তাহলে এটার মান হচ্ছে সাইন থিটা। এটা না পারলে ইমাম ইমাম, ও আচ্ছা, ঠিক আছে, সালে ইমাম। ওকে। হ্যাঁ রনি, এটা 17 নম্বর, বি হবে, এটা হচ্ছে সাইন থিটা হবে, ঠিক আছে? কারণ 1 মাইনাস কস সমান আমরা কি জানি? সাইন স্কোয়ার। তো স্কোয়ার রুটে কাটবেন, তাহলে সাইন পাওয়া যাবে, ঠিক আছে? 18 নম্বরটা দেখেন তো স্যার, 18 নম্বর কে কে পারবেন? 18 নম্বর কি বলছে? 18 নম্বর বলছে 18 মিটার দীর্ঘ একটা মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে আছে, দেওয়ালটির উচ্চতা কত? বলছে যে 18 মিটার দীর্ঘ একটা মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে, উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে আছে, দেওয়ালটির উচ্চতা কত? বিষয়টা কিরকম মনে করেন? এটা মনে করেন একটা বাড়ি, ঠিক আছে? এটা একটা বাড়ি। সো এই পোর্শনটা হচ্ছে বাড়ির ছাদ, এটা হচ্ছে ছাদ। ওকে। এটা মনে করেন ভূমি আমাদের, এটা ভূমি। তো এখানে একটা মই আছে আমাদের, হ্যাঁ? এখানে কি আছে? একটা মই। এই যে মনে করেন এটা হচ্ছে একটা মই, এই যে একটা মই, এটা হচ্ছে মই। মইটা কি আছে স্যার? ভূমির সাথে 30 ডিগ্রি কোণ, এই যে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে। এটার দৈর্ঘ্যতা কত? এটা হচ্ছে 18 মিটার দীর্ঘ। তাহলে দেওয়ালের উচ্চতা কত? এই যে দেওয়ালটির উচ্চতা কত, এটা আপনাকে বের করতে বলছে। অত্রিভুজ দেওয়া আছে, লম্ব বের করতে হবে। অত্রিভুজ দেওয়া আছে, লম্ব বের করতে হবে। তাহলে অত্রিভুজ আর লম্বের মধ্যে সম্পর্ক আছে কার? বলেন। অত্রিভুজ আর লম্বের মধ্যে সম্পর্ক আছে সাইনের অথবা কোসেকের। আমরা জানি লম্ব বাই ভূমি, নাম দেন এবিসি। সরি, লম্ব বাই অত্রিভুজ, অত্রিভুজ হচ্ছে কত? 18 হয়েছে এস। তাহলে এখানে লেখা যাচ্ছে সাইন 30 মান হাফ এবি বাই 18, দুই দিক কাটা দেন, তাহলে 9 থাকে, তাহলে এবি সমান হচ্ছে 9 মিটার। কোথায় আছে? ক নম্বর, এটি আনসার। একটা মিনারের পাদদেশ থেকে 15 মিটার দূরে বোতলের কোনো বিন্দুতে মিনারের শীর্ষের উন্নতি 60 ডিগ্রি হলে মিনারের উচ্চতা কত? এটা মনে করেন মিনার, ঠিক আছে? এই যে এটা একটা মিনার, এটার পাদদেশ, এই যে আমি মনে করি এবিটা হচ্ছে একটা মিনার। এই মিনারের পাদদেশ হচ্ছে স্যার এই যে বি বিন্দু, এটা এখান থেকে 15 মিটার দূরে। তাহলে এই যে স্যার 15 মিটার দূরে এই মিনারের শীর্ষ হচ্ছে এ বিন্দু, এটার উন্নতি কোণের কথা বলছে, তাই না? এই যে উন্নতি কোণ কত ডিগ্রি স্যার? উন্নতি কোণ কত বলছে স্যার? 60 বলছে। উন্নতি কোণ 60 ডিগ্রি। 60 ডিগ্রি হইলে আর এইটুকু দূরত্ব কত স্যার? 15। তাহলে উচ্চতা কত? দিয়া দিছে ভূমি, চাইছে লম্ব। লম্ব ভূমির মধ্যে কার সম্পর্ক আছে? টেনের। তাহলে টেন 60 সমান লম্ব বাই ভূমি, ভূমি হচ্ছে কত? 15 হয়েছে। তো টেন 60 মানই হচ্ছে √3। তাহলে এবি বাই 15 আর গুণ করলে এবি সমান কত আসে?
15√3, ঠিক আছে। 15√3 কোথায় আছে, কোন নম্বরে, কোন আনসার। তারপরে এটা দেখেন 20 নম্বরটা, 6 জন লোক একটা কাজ 10 দিনে করতে পারে, ওই কাজ 5 জন লোক কত দিনে করতে পারে। 6 জন লোকের লাগছে কয়দিন, 10 দিন, তাহলে 5 জনের লাগবে কয়দিন। এটা আনসার হবে 12। হ্যাঁ, দেখেন এটা অনেক অপশন আছে, আপনি ঐকিক নিয়মে করতে পারেন, এমনিও করতে পারেন। আপনি এটাকে ঐকিক নিয়মের সাহায্য করতে পারেন, নর্মালি করতে পারেন, ঠিক আছে। তো ঐকিক নিয়মের সাহায্যে কেমনে করবেন, নর্মালি কেমনে। এখানে কি কি আছে, লোক আছে তাই না, লোক আর এখানে দিন, তাহলে এই পাশের ম্যান ডে আর এই পাশের ম্যান ডে দুইটা কি হইতে পারে, সমান হইতে হবে। এভাবে করতে পারে। তো প্রথমে ম্যান কত বলছে, 6 জন, এই যে স্যার 6 জন লিখলেন। দিন কয় দিন ছিল স্যার, 10 দিন। দ্বিতীয়ত লোক কয়জন স্যার, 5 জন। বের করতে বলছে কি D2, মানে দিন কয় দিন লাগবে, দিন চাইছে। এই যে ফরম্যাটে লিখবেন, এটা লিখা মান বসাবেন। প্রথমে ম্যান ছিল 6 জন, দিন ছিল 10টা, পরে ম্যান 5 জন, তাহলে দিন কত, তাহলে 5 দিয়ে কাটেন 2, 6 দুগুণে কত, 12, তাহলে 12 সমান হচ্ছে দ্বিতীয়, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দিন হবে 12 দিন। দ্বিতীয় ক্ষেত্রে দিন হবে কয় দিন, 12 দিন, ঠিক আছে। এই যে পিতা পুত্র চলে আসছে, পিতা পুত্র পিতা পুত্র পিতা পুত্র। পিতা পুত্রে কি বলছে স্যার, পিতা ও পুত্রের বর্তমান বয়স অনুপাত 5:2, তাদের বয়সের সমষ্টি যদি 84 হয়ে থাকে, পিতার বয়স কত। কেমনে করবো স্যার, একদম সোজা, অনুপাতের সাধারণ রাশি x ধরেন, তাহলে পিতার হচ্ছে 5x, পুতের হচ্ছে 2x, সমষ্টি বলছে, তাহলে যোগ করেন সমান কত, 84, 7x সমান হচ্ছে 84, 7 দা 84 কাটেন পাবেন 12, x এর মান হচ্ছে 12, x এর মান 12 হইলে এই জায়গায় পিতার মান বসাই দেন, তাহলে এখানে 12 বসালে কত হচ্ছে, 5 × 12 মানে হচ্ছে 5 বরং 60, তাহলে পিতার বয়স হচ্ছে 60 বছর। পিতার বয়স হচ্ছে কত, 60 বছর। সমীকরণ জোটটির সমাধান নির্ণয় করতে বলছে। একটা দেওয়া আছে x + y সমান দেওয়া আছে স্যার আমাদের 5, আর একটা আছে x - y সমান কত স্যার 3, যোগ করলে এটা কাটা 2x সমান হচ্ছে 8, তাহলে x সমান হচ্ছে 4, x এর মান 4 হলো, y এর মান হচ্ছে 1, ঠিক আছে। তাহলে 4,1 কোথায় আছে, কোন নাম্বার, এটি অ্যান্সার। দুইটা সমাধান সমীকরণ দেওয়া আছে, লিখলাম। লেখার পরে যোগ করলে y আর y কাটা যায়, কারণ এটা প্লাস এটা মাইনাস, তাহলে দুইটা একটা একটা মিলে কয়টা হলো, দুইটা, তাহলে 2x সমান 5 3 8, তাহলে x সমান কত আসে, দুই দিকে কাটা দিলেন 4 আসে। তাহলে এখন উপরের লাইনটা খেয়াল করেন, x + y সমান 5, মানে দুইটার যোগ ফল কত, 5 আছে। তাহলে x যদি 4 হয় তাহলে y কত স্যার, 1, কারণ 4 এর সাথে 1 যোগ করলেই 5 হয়। তাহলে এটা আপনি এইভাবে বলতে পারেন, ওকে। সেটা আনসার হচ্ছে আমাদের ক নাম্বারটা। এখন একটা দ্বারা আমাদের দেওয়া আছে, এই যে একটা দ্বারা, এই দ্বারাটির দশম পদ কত, এই দ্বারাটির দশম পদ কত আপনাকে বের করতে হবে। ডিফারেন্স গুলা খেয়াল করেন, এখানে 3, এইখানেও 3, এখানেও 3, তার মানে এটা একটা সমান্তর দ্বারা। এটা কি দ্বারা স্যার, এটা একটা সমান্তর দ্বারা, এটা হচ্ছে একটা সমান্তর দ্বারা। সমান্তর দ্বারার কয় নাম্বার পদের কথা বলছে স্যার, দশম পদ। দশম পদ বের করার কি সূত্র কি স্যার, দশম পদ বের করার, দশম পদ বের করার সূত্র কি, a + 10 - 1 * d। প্রথম পদ 2, থাকে কত স্যার 9, d এর মান কত স্যার, ডিফারেন্সটা কত 3, তাহলে 3 নং 27 × 29 কোথায় আছে, ক নম্বরে। তারপরে বলছে কি স্যার, এই দ্বারাটার অষ্টম পদ বের করতে বলছে, এটার অষ্টম পদ 64 32 16 8। স্যার এখানে ডিফারেন্সটা দেখেন, এখানে আছে কত 32, এখানে আছে কত 16, এখানে আছে কত 8, তাই না। তার মানে ডিফারেন্স কিন্তু সমান না। তো সমান না মানে বুঝবেন এটা সমান্তর দ্বারা না। সমান্তর যদি না হয় তাহলে কি হইতে পারে, গুণোত্তর হইতে পারে। কেমনে, কারণ আপনি দেখেন এখানে পদগুলো গুণ আকারে কমতেছে, তাই না। তো গুণোত্তর দ্বারা আমরা যদি অঙ্কগুলা করতে যাই, তাহলে তম পদ বের করার একটা সূত্র আছে, তাই না। এই যে অষ্টম পদের কথা যদি বলি, অষ্টম পদ সূত্র কি, a⁴ 8 - 1, অর্থাৎ a⁴n - 1, তাহলে অষ্টম পদ n - 1, 8 - 1, তাই না। প্রথম পদটা কত, 64, প্রথম পদ হচ্ছে 64, আর এখানে আর আর মানে হচ্ছে রেশিও, অনুপাত, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, ঠিক আছে। তো আপনি দেখেন ভাগফল কত পাবেন, হাফ পাবেন, ½ to the power 7, তাহলে এখানে পাচ্ছি আমরা 64, আর
1/7 দিল 1, 2^7 মানে হচ্ছে 128, এটা দিয়ে এটা কাটেন 2 আসে। আনসারটা কত হবে স্যার? হাফ হবে, আনসারটা হবে half। ঠিক আছে। একটা বর্গের প্রতিসাম্য রেখা কয়টা? একটা বর্গের কয়টা প্রতিসাম্য রেখা অঙ্কন করা যায়? একটা বর্গের প্রতিসাম্য রেখা কয়টা? একটা বর্গের প্রতিসাম্য রেখা কয়টা স্যার? 25 নাম্বার বি। এটা আমি ক্লাসে পড়াইছিলাম কিন্তু স্যার, এটা আমরা ক্লাসে পড়াইছিলাম তাই না, যে একটা বর্গের কয়টা প্রতিসম রেখা অঙ্কন করা যায়। এ একটা বর্গ, এখন আপনি প্রতিসম কি কয়টা প্রতিসম রেখা অঙ্কন করতে পারবেন, মানে কয়টা সমানভাবে ভাগ করা যাবে। একটা রেখা অঙ্কন করলে যাতে সমান দুইটা ভাগে ভাগ হয়, আপনি এই বরাবর একটা রেখা অঙ্কন করলে সমান দুইটা ভাগে ভাগ হবে, এইভাবে করলে সমান দুইটা ভাগ হয়েছে। কর্ণ অঙ্কন করেন, দুইটা ভাগ পাইছেন। আরেকটা কর্ণ অঙ্কন করেন, দুইটা ভাগ পাইছেন। তাহলে কয়টা রেখা হইলো? 1 2 3 4, চারটা রেখা হয়েছে, তাই না? এটা হবে 4টি। একটা বর্গের প্রতিসম রেখা হচ্ছে 4টা। আর এটা তো মানে বলাই লাগে না, সমকোণী ত্রিভুজের লম্ব 3 ভূমি 4 হইল অত্রিভুজ কত? লম্ব 3 ভূমি 4 অত্রিভুজ কত? তাহলে 3-এর উপরে স্কয়ার করেন, 4-এর উপরে স্কয়ার করেন, কত হয়েছে স্যার? 9 আর 16 মিলা হইলো 25, রুট করেন 5 চলে আসবে, তাই না? এটা আনসার হচ্ছে 5টা হবে। কারণ আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র, লম্ব ভূমি যখনই দেখবেন 3 আছে 3 4, তখনই মনে রাখবেন 5 হবে। 3 4 মানেই 5। ঠিক আছে, সেগুলা মাথায় রাখবেন, তাহলে দ্রুত অঙ্কগুলা সমাধান করতে পারবেন। ঠিক আছে। তারপরে 27 নাম্বার, একটি সমবাহু ত্রিভুজের একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত আছে স্যার? 4 সেন্টিমিটার হইলে ক্ষেত্রফল কত? বলেন তো স্যার, এটা পারার কথা তো নাকি? কোনটা হবে আনসার? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে √3/4 স্কয়ার, মানে বাহু স্কয়ার। তাহলে √3/4, বাহু কত? 4। তাহলে 4 এর উপরে স্কয়ার দিলেন, কাইটা দিলে একটা 4 উপরে থাকে, তাহলে আনসারটা হবে 4√3, তাই না? 4√3 কোথায় আছে? খ নম্বরে, এটা খ নম্বর হবে আনসার। তারপরে একটা সমবৃত্ত ভূমিক বেলনের সমগ্রতলের ক্ষেত্রফল কত? একটা সমবৃত্ত ভূমিক বেলনের সমগ্রতলের ক্ষেত্রফল কত? বেলন মানে তো বুঝেন, একটা সিলিন্ডার, পাইপের আকৃতি। এই যে আপনার পাইপ, এই যে আপনার সিলিন্ডার, এটার সমগ্রতল কয়টা তল আছে? 3টা আছে, এই একটা, এই একটা, আর এই যে বক্র যে তলটা, এই বক্রতল যেটা, কয়টা তল হলো? এই 3টা তল একসাথে যোগ করলে যা আসবে সেটা হচ্ছে তার সমগ্রতল। এবং সমগ্রতলের ক্ষেত্রফল কত হইতে পারে স্যার বলেন তো? এই যে এটা স্যার, মানে এখানে পাবেন পাই আর স্কয়ার, এই পাশে পাই আর স্কয়ার, আর এই বক্রতল হচ্ছে 2πr/h। সবটি যোগ করেন, তাহলে 2টা পাই আর স্কয়ার আর 2πr/h। এখান থেকে 2πr কমন নিলে r+h পাওয়া যায়। এরপরে আমাদের 29 নম্বর কোশ্চেন, এটার মধ্যক কত? উপাত্তগুলোর মধ্যক কত, এটা একটু আমরা দেখতে চাই। এখানে উপাত্ত দেওয়া আছে 10 12 14 18 19 25, কয়টা আছে? 1 2 3 4 5 6, 6টা আছে, তাই না স্যার? এটার মধ্যকটা কত? তো এখানে আসলে কি বলছে যে মধ্যক, মধ্যক মানে মাঝখানেটা, কিন্তু এখানে সংখ্যাগুলো আছে কি? জোড়। তাহলে এই সাইডে 2টা বাদ দেন, এই পাশে 2টা বাদ দেন, থাকে কয়টা? এই 2টা। এই 2টার যে গড় আসবে, এই 2টার যে কি আসবে স্যার? গড়। এই 2টার গড়ই হচ্ছে কি স্যার? মধ্যক। 14 আর 18 মিলে কত হলো? 32, 2 ভাগ করেন 16। ঠিক আছে। প্রচুরকে এটা আমি ক্লাসে পড়াইছিলাম, জুম ক্লাসে। প্রচুরক নির্ণয় করার যে সূত্র, অর্থাৎ একটা শ্রেণীব্যক্তি দেওয়া থাকলে শ্রেণীবদ্ধ যে সকল আমাদের উপাত্ত দেওয়া থাকে, সেই শ্রেণীবদ্ধ উপাত্ত থেকে আমরা যখন প্রচুরক বের করতে চাই, আমরা যখন কি করতে চাই স্যার? প্রচুরকটা বের করতে চাই, তখন কিন্তু এখানে কিছু এলিমেন্ট লাগে, উপাত্ত লাগে। এল মানে লোয়ার লিমিট, F1 মানে জানি, F2 জানি, H-ও জানি, তাই না? F1 মানে কি বলেন তো? এ নম্বরই হবে আনসার, তাই না? কারণ প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যা, সেটা থেকে আগেরটা আগেরটা বিয়োগ করলে F1 পাই, পরেরটা বিয়োগ করলে আমরা F2 পাই। ঠিক আছে। আর মোট গণসংখ্যা সেটাকে আমরা n দ্বারা প্রকাশ করি। তো এই ছিল আজকের আলোচনা। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়াশোনা করবেন। আল্লাহ হাফেজ।